1739 সালের 22শে মার্চ দিল্লির লালকেল্লায় বসে আছেন এক দীর্ঘদেহী রুক্ষ চেহারার মানুষ। তার চোখের ইশারায় মাত্র 6 ঘন্টার ব্যবধানে দিল্লির রাস্তায় প্রায় 30,000 মানুষের মুন্ডু কেটে পাহাড় বানানো হলো। যমুনার পানি হয়ে গেল রক্তে লাল। এই মানুষটি কোনো রাজপুত্র ছিলেন না। তিনি জন্মেছিলেন এক দুর্গম মরুভূমির নিঃস্ব মেষ পালক হিসেবে। দাস হিসেবে বিক্রি হওয়া সেই ছেলেই একদিন নিজের তলোয়ারের জোরে হয়ে উঠেছিলেন দস্যু সর্দার। আর দস্যু সর্দার থেকে পারস্যের অধিপতি নাদির শাহ। তার উত্থান যে কোনো রূপকথাকে হার মানায়। পরাক্রমশালী মুঘল সাম্রাজ্যকে গুড়িয়ে দিয়ে তিনি দিল্লি থেকে লুট করেছিলেন বিশ্ববিখ্যাত কোহিনূর হীরা আর ময়ূর সিংহাসন, যার আজকের বাজার মূল্য $1 ট্রিলিয়ন বেশি। কিন্তু অতিরিক্ত ক্ষমতা মানুষকে দেবতা বানায় না, দানব বানায়। অসীম সম্পদ আর ক্ষমতা নাদির শাহকে করে তুলল উন্মাদ। ক্ষমতার মোহে অন্ধ হয়ে তিনি তার নিজেরই উত্তরাধিকারী সবচেয়ে প্রিয় ছেলেকে সন্দেহবশত অন্ধ করে দিলেন। আর যে সেনাবাহিনী একদিন তাকে দেবতার মতো পুজো করত, তাদের হাতেই নিজ তাঁবুতে ঘুমন্ত অবস্থায় ছিন্ন ভিন্ন হয়ে মারা গেলেন এই পরাক্রমশালী সম্রাট। ইতিহাসের ধুলোমাখা পাতায় লুকিয়ে আছে এমন সব রোমহর্ষক আর রক্তক্ষয়ী ঘটনা, যা যে কোনো কল্পনার গল্পকেও হার মানায়। আপনাদের স্বাগত জানাচ্ছি স্টোরি অফ সিভিলাইজেশনে। ইতিহাস, ঐতিহ্য আর হারিয়ে যাওয়া সাম্রাজ্যের উত্থান পতনের সত্য ঘটনাগুলো নিখুঁতভাবে আপনাদের সামনে তুলে ধরাই আমাদের এই চ্যানেলের মূল লক্ষ্য। আসুন এবার সেই রক্তাক্ত, রোমাঞ্চকর এবং বিস্ময়কর ইতিহাসের পাতায় প্রবেশ করি। 1688 সাল, পারস্যের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ খোরাসান। জায়গাটা যেমন রুক্ষ, আবহাওয়াও তেমনি চরম ভাবাপন্ন। এই খোরাসানেরই দস্তগিরদ নামক এক পাহাড়ি গ্রামে একটি জীর্ণ তাঁবুতে জন্ম নিল একটি ছেলে। বাবা ইমাম কুলি ছিলেন আফশার উপজাতির একজন সামান্য মেষপালক। শীতের তীব্র প্রকোপ থেকে বাঁচতে ভেড়ার পশমের তৈরি জীর্ণ কোট গায়ে দিয়ে ইমাম কুলি তার সদ্যজাত সন্তানের মুখ দেখলেন। নাম রাখলেন নাদির কুলি, যার অর্থ সৃষ্টিকর্তার দাস। নাদিরের শৈশব বলতে কিছু ছিল না। যখন তার সমবয়সী রাজপুত্ররা রেশমের বিছানায় ঘুমাত, নাদির তখন তীব্র রোদে আর কনকনে শীতে খালি পায়ে ভেড়া চড়াত। দারিদ্র্য কী জিনিস তা নাদির খুব ছোটবেলাতেই বুঝে গিয়েছিল। কিন্তু তার বাবার মৃত্যু তাদের পরিবারকে দারিদ্র্যের চেয়েও ভয়ঙ্কর এক বিপদের মুখে ঠেলে দিল। তখন নাদিরের বয়স মাত্র 13 বছর। একদিন উজবেক দাস ব্যবসায়ীদের একটি দল তাদের গ্রামে আক্রমণ করল। গ্রাম তছনছ করে তারা নাদির এবং তার বিধবা মাকে বন্দী করল। গলায় দড়ি বেঁধে মরুভূমির তপ্ত বালুর উপর দিয়ে তাদের হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো দাস বাজারে বিক্রি করার জন্য। চোখের সামনে মাকে অমানবিক নির্যাতন সহ্য করতে দেখল ছোট্ট নাদির। পর্যাপ্ত খাবার ও পানির অভাবে পথেই তার মা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। মায়ের মৃতদেহ বালুতে পুঁতে দেওয়ারও সুযোগ পেল মাতৃহারা ছেলেটি। বুকের ভেতর দাউ দাউ করে চলে উঠল এক প্রতিশোধের আগুন, যে আগুন একদিন পুরো এশিয়াকে ভস্মীভূত করবে। 4 বছর দাস হিসেবে কাটানোর পর 17 বছর বয়সে নাদির এক অবিশ্বাস্য সাহসিকতার পরিচয় দিল। প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে সে তার মালিকের একটি ঘোড়া চুরি করে পালিয়ে গেল। কিন্তু যাবে কোথায়? তার তো কোনো ঘর নেই, পরিবার নেই। নাদির আশ্রয় নিল খোরাসানের পাহাড়ি এলাকায়, যোগ দিল স্থানীয় দস্যু দলে। এখানেই নাদিরের জীবনের প্রথম বাঁক। সে শুধু একজন সাধারণ দস্যু ছিল না, তার ছিল অসাধারণ শারীরিক শক্তি, নিখুঁত লক্ষ্যভেদ করার ক্ষমতা এবং জন্মগত নেতৃত্বের গুণ।
খুব দ্রুত সে দস্যু দলের সর্দার হয়ে উঠল। তার দল ধনীদের কাফেলা লুট করত ঠিকই, কিন্তু নাদিরের একটা নিজস্ব নীতি ছিল। সে তার দলের লোকদের শিখিয়েছিল কিভাবে শৃঙ্খলার সঙ্গে যুদ্ধ করতে হয়। ধীরে ধীরে খোরাসানের অন্যান্য দস্যু ও ছোট ছোট উপজাতিরা নাদিরের অধীনে ঐক্যবদ্ধ হতে শুরু করল। একজন সাধারণ দস্যু থেকে নাদির পরিণত হল একজন স্থানীয় যুদ্ধবাজে। সময়টা তখন পারস্য সাম্রাজ্যের জন্য এক ঘোর অমানিসা। শতাব্দীর পর শতাব্দী ধরে যে সাফাভি রাজবংশ পারস্য শাসন করে আসছিল, তারা তখন ভেতর থেকে পচে গেছে। 1722 সালে আফগান বিদ্রোহীরা পারস্য আক্রমণ করল। রক্তক্ষয়ী এক যুদ্ধের পর তারা পারস্যের রাজধানী ইস্ফাহান দখল করে নিল। সাফাভি সম্রাট শাহ সুলতান হোসেন বিনা যুদ্ধে মুকুট তুলে দিলেন আফগান নেতা মাহমুদ হোতাকের হাতে। পারস্যের হাজার বছরের গর্ব ধুলোয় মিশে গেল। সাফাভি রাজপুত্র দ্বিতীয় তাহমাসপো কোনো মতে রাজধানী থেকে পালিয়ে উত্তরে আশ্রয় নিলেন। তার কোনো সেনাবাহিনী ছিল না, কোনো আশা ছিল না। এই সময়েই ইতিহাসের মঞ্চে প্রবেশ করল দস্যু সর্দার নাদির কুলি। নাদির বুঝতে পারল এটা শুধু লুটপাট করার সময় নয়, এটা ইতিহাস করার সময়। সে তার 5000 দুর্ধর্ষ যোদ্ধা নিয়ে রাজপুত্র তাহমাসপের সঙ্গে দেখা করল। রাজপুত্রকে সে প্রতিশ্রুতি দিল, আমি আপনার হয়ে লড়ব, পারস্যের মাটি থেকে আফগান কুকুরদের তাড়িয়ে আপনার সিংহাসন আপনাকে ফিরিয়ে দেব। রাজপুত্র তাহমাসপো নাদিরকে তার প্রধান সেনাপতি হিসেবে নিয়োগ দিলেন। নাদির নিজের নাম পরিবর্তন করে রাখল তাহমাসপো কুলি খান, তাহমাসপের দাস। কিন্তু নাদির জানত শুধু আবেগ দিয়ে আফগানদের হারানো যাবে না। আফগানরা তখন দুর্ধর্ষ অশ্বারোহী বাহিনী নিয়ে অপ্রতিরোধ্য। নাদির তার সেনাবাহিনীতে এক যুগান্তকারী পরিবর্তন আনল। সে বুঝতে পেরেছিল ভবিষ্যতের যুদ্ধ তলোয়ারে নয়, বরং বারুদে জেতা হবে। সে তার পদাতিক বাহিনীকে জাজায়ের নামক এক বিশেষ ধরনের ভারী মাস্কেট বন্দুক চালানো শেখালো। ঘোড়ার পিঠে ছোট ছোট কামান বসিয়ে তৈরি করল বিশ্বের প্রথম ভ্রাম্যমাণ আর্টিলারি বা জাম্বুরাক। নাদিরের কঠোর প্রশিক্ষণে পারস্যের কৃষকরা পরিণত হল সুশৃঙ্খল এক টেথ মেশিনে। 1729 সাল, দামখানের প্রান্তর। আফগান শাসক আশরাফ হোতাক তার 30,000 দুর্ধর্ষ অশ্বারোহী নিয়ে পারস্য বাহিনীকে গুড়িয়ে দিতে ছুটে এলো। অন্যদিকে নাদিরের বাহিনী সংখ্যায় ছিল অনেক কম। আফগানানরা যখন বিকট চিৎকার করে চার্জ করল, নাদির তার সৈন্যদের নির্দেশ দিল একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত স্থির থাকার। আফগানরা যখন ঠিক নাদিরের ফায়ারিং রেঞ্জের ভেতর ঢুকল, নাদিরের ইশারায় করচে উঠল হাজার হাজার মাস্কেট আর জাম্বুরাক কামান। আফগানদের ঘোড়াগুলো বারুদের ধোঁয়ায় আর কামানের শব্দে দিকভ্রান্ত হয়ে পড়ল। চোখের পলকে আফগান বাহিনীর অগ্রভাগ লাশে পরিণত হল। আফগানরা পিছু হটতে বাধ্য হল। এই একটি যুদ্ধ পুরো পারস্যের ভাগ্য বদলে দিল। এরপর মুর্চা খুট্টের যুদ্ধে নাদির আফগানদের চূড়ান্তভাবে পরাজিত করল। আফগানরা ইস্ফাহান ছেড়ে পালাতে বাধ্য হল। পারস্যের মানুষ উল্লাসে ফেটে পড়ল। তাদের ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছে এক সাধারণ মেষপালক। রাজপুত্র তাহমাস ইস্ফাহানের সিংহাসনে বসলেন, কিন্তু নাদির জানত তাহমাস একজন অযোগ্য এবং বিলাসী শাসক। নাদির যখন পূর্ব সীমান্তে আফগানদের অবশিষ্টাংশ ধ্বংস করতে ব্যস্ত, তখন তাহমাস অটোমান উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে একতরফা যুদ্ধ ঘোষণা করে বসলেন। অটোমানদের বিশাল বাহিনীর কাছে তাহমাস শোচনীয়ভাবে পরাজিত হলেন এবং পারস্যের বিশাল ভূখণ্ড অটোমানদের হাতে তুলে দিয়ে এক অপমানজনক চুক্তি করলেন। খবর পেয়ে নাদির ক্ষোভে ফেটে পড়ল। সে তার বাহিনী নিয়ে দ্রুত রাজধানীতে ফিরে এলো। 1732 সাল, নাদির তার সেনাপতিদের ডেকে বলল, যে রাজা দেশের মাটি বিক্রি করে দেয়
সে রাজা হওয়ার যোগ্য নয়। নাদির তাহমাসপকে মাতাল অবস্থায় বন্দী করল এবং তাকে সিংহাসনচ্যুত করল। তাহমাসপের শিশুপুত্র তৃতীয় আব্বাসকে নামে মাত্র রাজা বানিয়ে নাদির নিজেই পারস্যের প্রকৃত শাসকে পরিণত হল। কিন্তু নাদিরের লক্ষ্য ছিল আরও বড়। সে পারস্যের হারানো গৌরব পুরোপুরি ফিরিয়ে আনতে চাইল। শুরু হল নাদিরের অটোমানদের বিরুদ্ধে এক ভয়ঙ্কর সামরিক অভিযান। বাগদাদের কাছে অটোমান সেনাপতি তুপাল ওসমান পাশার সাথে নাদিরের এক রক্তক্ষয়ী যুদ্ধ হল। এই যুদ্ধে নাদির জীবনে প্রথম ও শেষবারের মতো পরাজিত হয়। তার ঘোড়া মারা যায় এবং সে নিজে মারাত্মক আহত হয়। কিন্তু নাদির দমে যাওয়ার পাত্র ছিল না। মাত্র 2 মাসের মধ্যে সে নতুন করে এক বিশাল বাহিনী গঠন করে পুনরায় ফিরে এলো। এবার তুপাল ওসমান পাশাকে পরাজিত ও নিহত করে অটোমানদের বাধ্য করল পারস্যের সমস্ত হারানো ভূমি ফিরিয়ে দিতে। 1736 সাল। পারস্য এখন সম্পূর্ণ নিরাপদ। নাদির মুঘান সমভূমিতে পারস্যের সমস্ত উপজাতীয় নেতা, ধর্মযাজক এবং অভিজাতদের একটি বিশাল সম্মেলন বা কুরিলতাই ডাকল। সেখানে প্রায় 1 লাখ মানুষের উপস্থিতিতে নাদির ঘোষণা করল, আমি পারস্যকে শত্রুমুক্ত করেছি, এখন আমি বিশ্রাম নিতে চাই। অভিজাতরা বুঝতে পারল এটা নাদিরের এক রাজনৈতিক চাল। তারা এক বাক্যে চিৎকার করে উঠল, না, আপনিই আমাদের নেতা, আপনিই আমাদের শাহ হবেন। 8ই মার্চ 1736। সেই হতদরিদ্র মেষপালক, সেই দাস বালক, সেই দস্যু সর্দার নাদির কুলি আনুষ্ঠানিকভাবে পারস্যের মুকুট মাথায় পড়ল। সে হল নাদির শাহ আফসার। শুরু হল আফসারীয় রাজবংশ। কিন্তু সিংহাসনে বসার পর নাদির এক নতুন সংকটে পড়ল। পারস্যের অর্থনীতি ছিল পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত। বছরের পর বছর যুদ্ধ করে রাজকোষ শূন্য। নাদিরের বিশাল এবং অত্যাধুনিক সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এই অর্থ সে কোথায় পাবে? নাদিরের দৃষ্টি তখন পূর্ব দিকে প্রসারিত হল। বিশাল পাহাড় আর নদীর ওপারে অবস্থিত এক জাদুকরী দেশ, ভারতবর্ষ। সেখানে রাজত্ব করছে মুঘলরা। মুঘল সম্রাট মোহাম্মদ শাহ তখন দিল্লির সিংহাসনে। কিন্তু আকবর বা আওরঙ্গজেবের সেই শক্তিশালী মুঘল সাম্রাজ্য তখন আর নেই। মোহাম্মদ শাহ ছিলেন একজন আরামপ্রিয় বিলাসী শাসক, যিনি রঙ্গিলা নামেই বেশি পরিচিত ছিলেন। রাজকার্যের চেয়ে নাচ, গান আর মদেই তার বেশি আগ্রহ ছিল। ভারতের রাজকোষ তখন সোনা, রূপা আর হীরকখণ্ডে উপচে পড়ছে। নাদির শাহ বুঝল এই মুঘল সাম্রাজ্য হল একটি পাকা ফল, যা একটু ঝালেই খসে পড়বে। কিন্তু ভারতে আক্রমণ করার জন্য একটি অজুহাত দরকার ছিল। নাদির মুঘল সম্রাটকে চিঠি পাঠালো, আমার বিদ্রোহী আফগানরা পালিয়ে ভারতের দিকে যাচ্ছে, আপনি সীমান্ত বন্ধ করে দিন। মুঘল দরবার এই চিঠিকে পাত্তাই দিল না। তারা ভাবল, কোথা থেকে এক পার্সিয়ান সেনাপতি উঠে এসেছে, তার চিঠির কী দাম? মুঘলদের এই নীরবতাই ছিল নাদিরের কাঙ্ক্ষিত অজুহাত। 1738 সালে নাদির শাহ তার তুরন্ত সেনাবাহিনী নিয়ে কান্দাহার এবং কাবুল দখল করে নিল। এরপর সে খাইবার পাস পার হয়ে ঢুকে পড়ল ভারতের মাটিতে। দিল্লিতে যখন এই খবর পৌঁছালে, সম্রাট মোহাম্মদ শাহ রঙ্গিলা প্রথমে বিশ্বাসই করতে চাইলেন না। কিন্তু যখন শুনলেন নাদির শাহ লাহোর দখল করে দিল্লির দিকে এগিয়ে আসছে, তখন মুঘল দরবারে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তড়িঘড়ি করে মুঘল সম্রাট তার বিশাল বাহিনী নিয়ে দিল্লি থেকে 100 কিলোমিটার উত্তরে কার্নাল নামক স্থানে এসে শিবির স্থাপন করলেন। 1739 সালের 24শে ফেব্রুয়ারি কার্নালের প্রান্তর। মুঘল বাহিনীর আকার ছিল বিশাল, প্রায় 3 লক্ষ সৈন্য, 2000 হাতি এবং অসংখ্য কামান। তাদের তাঁবুর সারি ছিল কয়েক মাইল বিস্তৃত।
অন্যদিকে নাদির শাহের বাহিনীতে ছিল মাত্র ৮০,০০০ সৈন্য। সংখ্যাতত্ত্বের দিক থেকে মুঘলদের জয় ছিল নিশ্চিত, কিন্তু নাদির শাহ ছিলেন যুদ্ধক্ষেত্রের জাদুকর। সে জানত মুঘলদের প্রধান শক্তি তাদের হাতির পালও। নাদির এক অদ্ভুত ফাঁদ পাতল। সে তার বাহিনীর সামনের দিকে শত শত উট রাখল। প্রতিটি উটের পিঠে কাঠের প্ল্যাটফর্ম বাঁধা, আর তাতে রাখা হল দাহ্য পদার্থ এবং বিস্ফোরক। যুদ্ধ যখন শুরু হলো, মুঘল সেনাপতি বুরহানুল মুলক তার হাতির পাল নিয়ে তেড়ে এলেন। ঠিক তখনই নাদিরের আদেশে উটের পিঠে থাকা দাহ্য পদার্থে আগুন লাগিয়ে দেওয়া হলো। পিঠে আগুন নিয়ে জ্বলন্ত উটগুলো পাগলের মতো মুঘল হাতির পালের দিকে ছুটে গেল। আগুনের লেলিহান শিখা এবং পারদের বিকট শব্দে মুঘল হাতিগুলো আতঙ্কিত হয়ে পড়ল। তারা সামনের দিকে না গিয়ে উল্টো ঘুরে নিজেদের মুঘল সৈন্যদেরই পদদলিত করতে শুরু করল। মুঘলদের এই বিশৃঙ্খলার সুযোগে নাদির শাহ তার ভ্রাম্যমান আর্টিলারি, জাম্বুরাক এবং চাজায়েরধারী পদাতিক বাহিনীকে লেলিয়ে দিল। মুঘলদের ভারী এবং সেকেলে কামানগুলো ঘোরানোর আগেই নাদিরের হালকা কামানগুলো মুঘল বাহিনীকে ঝাঁঝরা করে দিল। মাত্র ৩ ঘণ্টার এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ। ৩ ঘণ্টার মধ্যে মুঘলদের প্রায় ৩০,০০০ সৈন্য নিহত হল। মুঘল সাম্রাজ্যের অহংকার কার্নালের ধুলোয় মিশে গেল। সম্রাট মুহাম্মদ শাহ রঙ্গিলা আত্মসমর্পণ করতে বাধ্য হলেন। নাদির শাহ তাকে সম্মান দেখালেন বটে, কিন্তু তাকে বন্দী করে রাখলেন। বিজয়ী বেশে নাদির শাহ মুঘল সম্রাটের সঙ্গেই দিল্লির লাল কেল্লায় প্রবেশ করলেন। দিল্লির মানুষ তখনও বুঝতে পারেনি কি ভয়ঙ্কর এক অন্ধকার তাদের গ্রাস করতে আসছে। প্রথম কয়েকদিন সব শান্তই ছিল। নাদির শাহের আদেশে পারস্যের সৈন্যরা সুশৃঙ্খলভাবে দিল্লিতে অবস্থান করছিল। কিন্তু হঠাৎ করেই ২১শে মার্চ রাতে দিল্লিতে এক গুজব ছড়িয়ে পড়ল যে মুঘল বেগমের রক্ষীরা নাদির শাহকে গুপ্ত হত্যা করেছে। এই গুজবে দিল্লির সাধারণ মানুষ উত্তেজিত হয়ে পারস্যের সৈন্যদের ওপর আক্রমণ শুরু করল। রাতের অন্ধকারে প্রায় ৩,০০০ পারস্যীয় সৈন্যকে হত্যা করল দিল্লির জনতা। পরদিন সকালে ২২শে মার্চ সূর্যালোকের সঙ্গে সঙ্গে নাদির শাহের কাছে তার সৈন্যদের লাশ এসে পৌঁছালে। নাদির শাহ ঘোড়ায় চড়ে সোজা চলে এলেন দিল্লির চাঁদনি চকের সোনালী মসজিদে। তার চোখ তখন রাগে টকটকে লাল। সে তার তলোয়ার কোষমুক্ত করে নির্দেশ দিল এক ভয়ঙ্কর আদেশের, কাতলে আম। যতক্ষণ আমার এই তলোয়ার কোষমুক্ত থাকবে, দিল্লির রাস্তায় যাকে পাবে তাকে হত্যা করো। শুরু হল ইতিহাসের অন্যতম জঘন্যতম এক ধ্বংসযজ্ঞ। নাদিরের সৈন্যরা দিল্লির ঘরে ঘরে ঢুকে পুরুষ, নারী, শিশুদের নির্বিচারে হত্যা করতে লাগল। বাড়িঘর, দোকানপাট লুট করে আগুন লাগিয়ে দেওয়া হলো। চাঁদনি চক, দরিবা কালান থেকে শুরু করে যমুনার তীর পর্যন্ত লাশের পাহাড় জমে গেল। মানুষের রক্তে দিল্লির নর্দমাগুলো উপচে পড়ল। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। প্রায় ৩০,০০০ মানুষের লাশে দিল্লির বাতাস ভারী হয়ে উঠল। মুঘল সম্রাট মুহাম্মদ শাহ আর সহ্য করতে না পেরে নাদির শাহের পায়ের কাছে এসে লুটিয়ে পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আর কেউ বেঁচে নেই যাকে আপনি হত্যা করবেন। এবার যদি কাউকে মারতে চান, তবে মৃতদেহগুলোকে পুনরায় জীবিত করে তাদের হত্যা করুন। নাদির শাহ শান্ত হলেন। তিনি তলোয়ার খাপে ঢোকালেন। সঙ্গে সঙ্গে হত্যাযজ্ঞ বন্ধ হল। কিন্তু এরপর শুরু হলো আসল লুটপাট। নাদির শাহ মুঘলদের শত শত বৎসরের জমানো সম্পদ লুট করতে শুরু করলেন। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল সম্রাট শাহজাহানের তৈরি বিখ্যাত ময়ূর সিংহাসন। সোনা, হীরা, চুনি, পান্নায় মোড়ানো এই সিংহাসনটি ছিল মুঘল আভিজাত্যের প্রতীক। নাদির শাহ সেটি খুলে নিলেন। এরপর তার নজর পড়ল এক বিশাল হীরকখণ্ডের দিকে।
কথিত আছে মুঘল সম্রাট মুহাম্মদ শাহ তার পাগড়ির ভাঁজে এই মহামূল্যবান হীরাটি লুকিয়ে রাখতেন। নাদির শাহ তার গুপ্তচরদের মাধ্যমে এই খবর পেয়েছিলেন। এক ভোজে নাদির শাহ মুঘল সম্রাটকে বললেন, প্রাচীন রীতি অনুযায়ী দুই ভাইয়ের মধ্যে বন্ধুত্ব অটুট রাখতে পাগড়ি বদল করতে হয়। আসুন আমরা পাগড়ি বদল করি। মুঘল সম্রাটের আর কোনো উপায় ছিল না। তিনি তার পাগড়িটি নাদির শাহের হাতে তুলে দিলেন। নাদির শাহ যখন নিজের তাঁবুতে গিয়ে পাগড়িটি খুললেন, তখন ভেতর থেকে বেরিয়ে এলো এক ছলমলে হীরা। আলোতে চোখ ধাঁধিয়ে গেল তার। তিনি আনন্দে চিৎকার করে উঠলেন, কোহিনূর! সেই থেকে এই হীরার নাম হয়ে গেল কোহিনূর। প্রায় 2 মাস পর যখন নাদির শাহ দিল্লি ত্যাগ করলেন, তার সঙ্গে ছিল হাজার হাজার হাতি, উট আর ঘোড়া, যাদের পিঠে বোঝাই করা ছিল ভারতের লুট করা সোনাদানা। এই সম্পদের পরিমাণ এতই বিশাল ছিল যে ইতিহাসবিদদের মতে আজকের দিনে এর মূল্য দাঁড়াবে প্রায় 150 বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের কাছাকাছি। পারস্যে ফিরে যাওয়ার পর নাদির শাহ এক অবিশ্বাস্য ঘোষণা দিলেন। তিনি জানালেন, আগামী 3 বছর পারস্যের কোনো নাগরিককে ট্যাক্স বা কর দিতে হবে না। নাদির শাহ তখন ক্ষমতার চূড়ায়। পশ্চিমে অটোমানদের তিনি পদানত করেছেন, পূর্বে মুঘলদের তিনি ধ্বংস করেছেন, উত্তরে রাশিয়ানদের সীমানায় আবদ্ধ করেছেন। তিনি তখন সত্যি সত্যি রাজাদের রাজা। কিন্তু এখানেই গল্পের সবচেয়ে অন্ধকার অধ্যায়টি শুরু হয়। গ্রিক পুরাণে বলা হয়, দেবতারা যখন কাউকে ধ্বংস করতে চায়, তখন তারা প্রথমে তাকে উন্মাদ করে দেয়। নাদির শাহের ক্ষেত্রেও ঠিক তাই ঘটল। এত বিপুল ধনসম্পদ আর অসীম ক্ষমতা তার মানসিক ভারসাম্যকে নষ্ট করে দিল। 1741 সালের কথা। নাদির শাহ তখন মাজানদারান জঙ্গলের ভেতর দিয়ে যাত্রা করছিলেন। হঠাৎ জঙ্গল থেকে এক গুপ্ত ঘাতক নাদির শাহকে লক্ষ্য করে গুলি চালালো। গুলিটি তার হাত ছুঁয়ে বেরিয়ে গেল। নাদির শাহ অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন। কিন্তু এই ঘটনা তার মনে জন্ম দিল এক ভয়ঙ্কর প্যারানয়া। তিনি ভাবতে শুরু করলেন, কে তাকে মারতে চায়। তার চারপাশের সবাই তার শত্রু, তার সেনাপতিরা, তার মন্ত্রীরা, এমনকি তার নিজের পরিবারও। এই সন্দেহ তার মগজে এমনভাবে বিষ ঢেলে দিল যে তিনি তার সবচেয়ে যোগ্য এবং প্রিয় সন্তান, পারস্যের সিংহাসনের উত্তরাধিকারী রেজা কুলি মির্জাকে সন্দেহ করতে শুরু করলেন। রেজা কুলি ছিলেন একজন বীর যোদ্ধা, যিনি তার বাবার অনুপস্থিতিতে পারস্য অত্যন্ত সফলভাবে শাসন করেছিলেন। নাদির ভাবলেন, রেজা কুলি গুপ্তঘাতক পাঠিয়েছে ক্ষমতা দখলের জন্য। নাদির শাহ তার নিজের ছেলেকে বন্দী করলেন। এরপর তিনি এমন এক আদেশ দিলেন, যা শুনে পুরো পারস্য শিউরে উঠল। কি ছিল সেই রক্তহিম করা আদেশ? এক পিতা কিভাবে নিজের সন্তানের সাথে এমন নিষ্ঠুর আচরণ করতে পারলেন? এবং এরপর কিভাবে শুরু হলো পৃথিবীর অন্যতম পরাক্রমশালী এই সম্রাটের পতন? এই সব কিছুর উত্তর নিয়ে আমরা আসছি এই মহাকাব্যের 3য় পর্বে। স্টোরি অফ সিভিলাইজেশন চ্যানেলের এই আয়োজন যদি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে এবং আপনারা যদি ইতিহাসের এমন আরও অজানা, তথ্যবহুল ও আকর্ষণীয় বাস্তব ঘটনা জানতে চান, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন করে ইতিহাসের ধুলোমাখা পাতা থেকে এমন সব বিস্ময়কর ঘটনা আপনাদের সামনে নিয়ে আসতে উৎসাহিত করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইতিহাসের সত্য অনুসন্ধানে স্টোরি অফ সিভিলাইজেশনের সাথেই থাকবেন। ধন্যবাদ।